নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যে নিউজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে গ্রুপ ডি রেল কর্মী রূপক মণ্ডলের সাথে বর্ধমানের লোক কলোনির বাসিন্দা 2015 সালে নবকুমারের ছোট মেয়ে রিমা দত্তর সাথে বিয়ে হয়। সেই বিয়ের পর থেকেই নানান রকমের অশান্তি শুরু হয়। বারবার চেষ্টা করা হয়েছিল যে এই পুরো বিষয়টাকে মিটিয়ে নেবার, কিন্তু কোনো অবস্থাতেই গ্রুপ ডি রেল কর্মী রূপক মণ্ডল কোনো অবস্থাতেই কিন্তু তিনি মিটিয়ে নেননি। দিন গড়াতেই তিনি কি করলেন, যে এই যে নবকুমারের ছোট মেয়ে, সেই মেয়ে রিমা দত্তকে বিষ খাওয়ালেন। বিষ খাইয়ে তাকে একেবারে মেরে দেওয়ার চেষ্টা করা হলো। কে করলো না, এই রূপক মণ্ডল, মানে রিমা দত্তর স্ত্রী রূপক মণ্ডল। ভাবতে পারছেন দর্শক, কতটা ডেসপারেট হলে, কতটা মানুষ একেবারে ভয়ঙ্কর হয়ে উঠলে এই ধরনের কাজ তিনি করতে পারেন। একটি বাচ্চা আছে তাদের, যে বাচ্চাটি পরে হচ্ছে 4-এ, এই রকম প্রায় 7 বছর 8 বছর বয়স একটি বাচ্চার, সেই বাচ্চা তার থেকে বড়, কারণ 4-5-9 বছর 10 বছর বয়স একটি বাচ্চা, সেই বাচ্চা থাকাকালীন অবস্থাতে তার স্ত্রীকে মেরে দেওয়ার পরিকল্পনা করছেন। বিষ খাইয়ে মেরে দেওয়ার চেষ্টা করা হলো। কি ভয়ঙ্কর জিনিস ঘটছে! রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে এবং পুলিশ প্রশাসন কিন্তু নিষ্ক্রিয়। বারবার করে পুলিশের দিকে আঙুল উঠছে, বারবার করে পুলিশের দিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিমের মিডিয়ার আওয়াজ তুলছে, কিন্তু তারপরেও প্রশাসন কিন্তু চুপ করে থেকে যাচ্ছে। রূপক মণ্ডল তার স্বামী জোর করে রিমা মণ্ডলকে বিষ খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হলো, সেই নিয়ে এফআইআর হলো, কিন্তু রূপক মণ্ডলকে অ্যারেস্ট করা গেল না। তিনি অথচ রেলের গ্রুপ ডি পদে চাকরি করেন। এই অবস্থা বর্তমানে পিতা মাতা, মানে রিমা দত্তর যে বাবা মা, তিনি বাপের বাড়িতে আছেন তার ছেলেকে নিয়ে, তারা অসুস্থ। এই ছেলেকে পড়াশোনার একটা বড় খরচ তাদেরকে জোগাড় করতে হচ্ছে। তারা কোথা থেকে পাবে? আসুন দর্শক, আমরা আপনাদের কাছে নবকুমার মণ্ডল, যিনি পিতা, তিনি কি বলেছেন, আর এই যে রিমা দত্ত আর রূপক মণ্ডলের যে একমাত্র সন্তান, সেই বাচ্চা ছেলেটি, তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাবো। শুনুন। সংবাদ আবির্ভাব আপনাদের জানায় স্বাগত। আচ্ছা, আপনার নাম কি? নবকুমার দত্ত। আচ্ছা, আপনি এখন কি করেন বর্তমান? আমি অবসরপ্রাপ্ত কর্মচারী, রাজ্য সরকারি। আচ্ছা, আপনার মেয়ের বিয়ে হয়েছে কোথায়? বর্ধমান। জামাই কি করেন? রেলে সার্ভিস করেন। আচ্ছা, রেলে সার্ভিস করেন। আর আপনার মেয়ে যখন হয়েছে, বিয়ে হওয়ার পর থেকে আপনার ওখানে দেখা যাচ্ছে যে মেয়ের একটা কেস হয়েছে, ডিভোর্স ম্যাট্রিমনি কেস, এবং জোরপূর্বক ছেলের বাড়ি থেকে বিষ খাইয়ে দিয়ে তাকে আপনাদের ঘরে প্রবেশ করিয়ে দিয়েছে, ঠিক তো? একদম। আচ্ছা, আপনার নাতিকে ধরুন, আজকে একটা নাতি রয়েছে, প্লাস আপনার স্ত্রীও একটা অসুস্থ রুগী, তা সমস্ত দেখভাল মানে সমস্ত খরচা সমস্তটাই তো আপনাদের বিয়ার করতে হচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি এখানে, যে আপনার মেয়ে বর্তমানে এখন কোনো কাজে কর্মরত আছেন কি? এই বাড়িতে গ্রামে একটু টিউশনি করে। আচ্ছা, আর এই যে আপনার এই নাতির জন্যে দেখভালের জন্য আপনার জামাই কি কোনো টাকা কড়ি দিয়েছেন আজ পর্যন্ত? ওই 3,000 টাকা নাতিকে, 3,000 টাকা মেয়েকে, 6,000 টাকা প্রতি মাসে মাসে খোরপোশ হিসেবে দেয়। আচ্ছা, এখনকার যেহেতু ও একটা কনভেন্ট স্কুলে পড়ে, সেই কনভেন্ট স্কুলেতে পড়ার একটা তো খরচা আসে, এবং প্রথম কথা অ্যাডমিশন থেকে আরম্ভ করে সমস্ত দায় দায়িত্ব এখনকার দিনে রেলের কর্তব্যরত অফিসার যিনি,
তা তাদের খরপোশের জন্যে ওনারা কেস চালাতে হাজার হাজার টাকা কোর্টকে দিচ্ছে, কিন্তু আজকে এই কেসটা কত বছর ধরে চলছে? এটা 2019 সালে এপ্রিল থেকে চলছে। এখনো পর্যন্ত আমি যেটুকুনি খবর সূত্র মারফত জানতে পেরেছি, আপনার যে আপনার মেয়ে সে গ্রামেতে একটা টিউশন পড়িয়ে কাজ করে, কিন্তু জামাই তো একাধিকভাবে দেখা যাচ্ছে যে তার স্ত্রীকে ছাড়াও একাধিক অবৈধ একটা সম্পর্ক রয়েছে। তা না হলে সে তার স্ত্রীকে এত সুন্দরী মানে মহিলা যে সংসারে কর্মরত, সে মহিলাকে ছেড়ে দিয়ে কি করে আছেন একা? এটা আমরা শুনতে পাচ্ছি যে এরকম, হ্যাঁ, কিন্তু আমি তো একবারে অসহায়। মানে নাতির পড়াশোনার জন্য প্রথম ক্লাস 1 সেখানে প্রায় 1 লক্ষ টাকা খরচ, দ্বিতীয় বছর ক্লাস 2 সেখানে 1 বছর 1.5 লাখ টাকা, এই গত যে এটা ক্লাস 3 ও কমপ্লিট করেছে জ্ঞানভারতী বোর্ডিংয়ে রেখে, সেটা 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আগামী এইটা এবার এই 4 শুরু হচ্ছে, সেটা প্রায় 2 লক্ষ টাকার উপর আরও খরচা। আমি কোনোভাবে এটাকে আমি সামলাতে পারছি না। আমি খুব মানে আর্থিক ইয়ের উপর আমি চলছি। এবং শোনা যাচ্ছে যে রেলের থেকে এরা কিছু টাকা মানে পড়াশোনার জন্যে পায়, সেটা নিয়েও আমার ওখান থেকে আমার জামাই ওখান থেকে কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া বা কোনো রকম ইয়ের বা অতিরিক্ত টাকা পড়াশোনার জন্য কোনো কিছুই কিন্তু করে নাই। আচ্ছা, আপনার স্ত্রী তো অসুস্থ, তারও তো ধরুন চিকিৎসা দায় ভার, প্লাস আপনার মেয়ে সেও ধরুন একটা এখানে আপনার এখানে সংসারে থাকছে, খাওয়া দাওয়া খরচা, নাতিরও খরচা একটা রয়েছে। আপনি যে এই এত কষ্ট করে কেস কাবারি চালাচ্ছেন, সেটাও তো একটা দুঃখজনক। এত বছর ধরে একটা কেস, এর কি বর্ধমান জেলার নিম্ন আদালতে কি এর কোনো সুরাহা পেয়েছেন বলে মনে হয়? এখনো সেরকম মানে সুস্পষ্ট সুরাহা কিছু পাই নাই। আর কেসের ডেটের পর ডেট আপনাকে ফেলে যাচ্ছে। আমরা যে কেসপত্র দেখলাম তাতে আপনাকে কেসের পর কেসে একভাবে ডেট ফেলে যাচ্ছে। উচ্চ পর্যায়ের জন্যে আপনি কি অ্যাপিল করবেন এটা? হ্যাঁ, কারণ আমরা তো তা নাহলে এই যে এই ডোমেস্টিক ভায়োলেন্স দিনের পর দিন ক্রমাগত বেড়ে গেছে। দেখা যাচ্ছে এখানে ত্রিকোণ পিরামিড। আপনার মেয়ে কষ্ট করে, আপনি কষ্ট করে, প্লাস আপনার স্ত্রীকেও দেখলাম যে খুবই অসুস্থ অবস্থায়, তারও চিকিৎসা হচ্ছে না সোজা করে। তা আপনার যে পারিবারিক মানে অর্থনৈতিক ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড যে খুব দুর্বল, মানে একদম দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে যে আপনার অভিযুক্ত জামাই, সে তো পরিকল্পনা মাফিক আপনাকে মেয়েকে মেরে দেওয়ারও চক্রান্ত চালিয়েছিল। একদম তাই, হ্যাঁ, একদম তাই। যে মতো ওই মানে আমি আর সহ্য করতে না পেরে এত এত অত্যাচার, এত লাঞ্ছিত, প্রত্যেক দিন রাত্রিতে মদ খেয়ে এসে মেয়েকে পেটানো, এবং ওই 1-1.5 বছরের বাচ্চাটাকে পর্যন্ত মানে কোমায় চলে গিয়েছিল, মানে সে ওই সব না দেখে। আমি এমতো অবস্থায় আমি তখন দেখলাম যে আমার মেয়ে এবং আমার নাতি দুজনকেই মেরে ফেলবে। সেই মতো অবস্থায় আমি আমার বাড়িতে নিয়ে চলে আসি। আপনার মেয়ের যৌতুকভাবে যে সোনা দানা দিয়েছেন এবং স্ত্রীধন আর্টিকেলস যেটা বলে, সেই স্ত্রীধন আর্টিকেলস কি আপনি ওটা কোনো কিছু ফেরত পেয়েছেন? একদম নয়, কোনো টাকা আমি ফেরত পাই না। আর আপনার যে স্ত্রী মোনালিসা দত্ত, উনিও তো হৃদরোগ এবং নার্ভের রুগী আক্রান্ত। আর আপনার যে মা, এই মানে আপনার মেয়ের বিয়ে হওয়ার পর একটা আকস্মিক এই যে জামাইয়ের বাড়ি থেকে যে একাধিকভাবে টর্চার করে যাচ্ছে, তারপর তো আর মানে মৃত্যুশয্যায় ঢলে যায়। তা সেই কমলাবালা দত্ত যিনি মানে আপনার মেয়ের ঠাকুমা যে, তাহলে তিনি তো আক্রান্ত হয়ে যায় এবং পরলোক গমন করেন। বর্তমানে আপনার মেয়ে যে রয়েছে, সেও এই মানসিক চিন্তায় দুর্বল ভুগছে। আর এখানে আপনার আর একটা প্রশ্ন আপনার কাছে করছি যে এই যে আপনার যে মা বিয়োগ হলো, সেখানে কি আপনার জামাই কোনো কর্তব্য পালনের দিকে এসেছিল কোনোদিন? একদম নয়, কোনো কিচ্ছু করেন না। আচ্ছা, আপনার যে এতটা শারীরিক অসুস্থতা রয়েছে, আপনি তার মাঝখান থেকেও আপনার নাতিকে কড়া কমা সমস্ত কিছু করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। তো কি করবো, নাতিকে তো দেখতে হবে। নাতিকে দেখতে হবে, কিন্তু আপনার মেয়েও ধরুন একটা 2015 সাল যে টাইম থেকে প্যান্ডামিক সিচুয়েশন টাইম,
মানে 2015 সাল থেকে এতদিন পর্যন্ত তাকে একটা নারকীয়ভাবে বিষ খাইয়ে যে মেরে দেওয়ার চক্রান্ত করেছে। সেই চক্রান্ত দৃষ্টান্তমূলক মানে আপনারা তো শাস্তি চান। আর জামাই রেলের কর্তব্যরত একটা অফিসার, তাদের তো এই ছেলে বা স্ত্রীর জন্য একটা টাকা রেল থেকে পায়, সে টাকা কি আপনাদের কোনো দিন দিয়েছে? না, কোনো দিন দেয়নি তো? কোনোদিন কোনো খোঁজ খবর পর্যন্ত নেয় নাই। আজকে ছেলেটা যে পড়ছে, কেমন আছে, কি বৃত্তান্ত, কোনোদিন কোনো খবরও নেয়নি। না, একদম না। এই যে ডোমেস্টিক ভায়োলেন্স যে এই বর্ধমানেতে নিত্যই ক্রমাগত বেড়ে যাচ্ছে, সেটা একভাবে আর কোনো ফোন টোন করে আপনাদের? একদম না। কোনোভাবে আপনাদের ফোনে যোগাযোগ কিচ্ছু নেই? মেয়েকে ফোন করে সবটাই হুমকির সুরে মানে প্রাণে মেরে দেবে এই একটা হুমকির সুর। এবং সেটা মদ খেয়ে রাত্রি 9টা থেকে 11টার মধ্যে, মানে এই ফোনটা এবং হুমকি, প্রত্যেকটা হুমকি এবং হচ্ছে মানে অশ্লীল ভাষা। মানে এর সাথে কোনো না কোনো অন্য কোনো পরকীয়া ছেলে যে লিপ্ত আছে, তা না হলে এই যে এই একটা কুরুচিকরপূর্ণ ভাষা যে প্রয়োগ করছে, এর সাথে তো কোনো স্বতঃপ্রণোতভাবে মদতপুষ্ট কোনো ব্যক্তি তো আছে সঙ্গে। আপনারা কি বলে মনে হয়? আমার মনে হয় হয়তো আছে, আমরা তো এখনো উদ্যাপন করতে পারি নাই। আপনারা এখনো পর্যন্ত নিম্ন আদালতে এর কোনো সুরাহাও করতে পারছেন বলে মনে হয়? পারাই না এখনো। আর আপনাদের যে এই কেসগুলো চলছে, প্রতি যে ডেটের পর ডেট হিয়ারিং হচ্ছে, তাতেও তো অনেক অর্থ ব্যয় হচ্ছে। অনেক। তোমার নাম কি? ঐতিহ্য মন্দির। আচ্ছা, তোমার মায়ের নাম কি? রিমা দত্ত মন্দির। আচ্ছা, বাবার নাম? রূপক মন্দির। আচ্ছা, তুমি কিসে পড়ো এখন বর্তমান? বর্তমান 4 আচ্ছা, আর তুমি এখন কোথায় থাকো বর্তমান? নবগ্রাম হোস্টেলে। নবগ্রাম হোস্টেল। এমনি বাবার বাড়িতে থাকো না মামার বাড়িতে থাকো? মামার বাড়িতে। আচ্ছা, তোমার বাবা কিসে চাকরি করেন? রেলে। আচ্ছা, তুমি কতদিন এখানে আছো? 7.5 বছর। 7.5 বছর। আর তোমার এখন যে পড়াশুনো দেখভাল কে করছেন? আমার মিমি। মানে মা হুম। আর দাদুরা, মামার বাড়ির দাদুরা? হুম। আচ্ছা, তুমি আমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলো, তোমার বাবা কি তোমার খোঁজ খবর নেয়? না তো। কোনো খোঁজ খবর নেয় না? না। আচ্ছা, তো তোমার সাথে ফোনে কোনো কথা বলে? না। বাবা কি রেলের চাকরি করেন? হ্যাঁ। এই গ্রাউন্ডসে দাঁড়িয়ে আপনারা কি লিগ্যাল ফ্র্যাটার্নিটি, অর্থাৎ আপনার মেয়ের বা পরিবারের জন্য কোনো সুরক্ষা কবচ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে কি আবেদন করতে চান? হ্যাঁ, করতে চাই, যাতে আমি আমার এই নাতির পড়াশোনার খরচটা ইমিডিয়েট এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি করতে পারি, এবং হচ্ছে আমার স্ত্রীর চিকিৎসা, হ্যাঁ, প্রচুর ব্যয়বহুল। আমি নিজে সামান্য আমার এই পেনশনের টাকাতে আমি কিন্তু করে উঠতে পারছি না। হ্যাঁ, যাতে আর একটা হচ্ছে সর্বোপরি আবারও বলি, আমার এই নাতির পড়াশোনা 2 লক্ষ টাকার উপর খরচ, যাতে এটা মানে বন্দোবস্ত করা যায়, সেটা করলে আমি বিশেষ উপকৃত হব। আর আইনের দ্বারস্থ যে উচ্চ পর্যায়ে হাইকোর্টে, এর জন্য দ্বারস্থ হবেন তো? একদম। দর্শক শুনলেন আপনারা, আমাদের কাছে স্পষ্ট বক্তব্য হচ্ছে যে এই ধরনের ঘটনা যখন ঘটছে, পুলিশকে যখন কমপ্লেন করা হচ্ছে, এফআইআর হচ্ছে, তারপরেও পুলিশ কেন নির্দিষ্টভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? পুলিশের উপর বারবার করে আঙুল উঠছে, বারবার করে পুলিশকে যা নয় তাই বলা হচ্ছে, দালাল বলা হচ্ছে, তাদেরকে চিটিংবাজ বলা হচ্ছে, চোর বলা হচ্ছে। পুলিশের ওয়াইফরা গিয়ে প্রেস কনফারেন্স করছেন, সেখানে গিয়ে স্বামীদের হয়ে কথা বলছেন যে কেন তাদের হাজবেন্ডদেরকে নিয়ে এরকম উল্টোপাল্টা কথা বলা হয়। তারপরেও বাংলার পুলিশরা কিন্তু কোনো অবস্থাতে সজাগ হচ্ছে না। যদিও এই নবকুমার মণ্ডল আর মোনালিসা দত্ত এবং রিমা দত্তরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং তারা চান যে সুবিচার যাতে তারা পায়, সেই কারণে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন এই নবকুমার মণ্ডল, মোনালিসা দত্ত এবং রিমা দত্ত। এনারা কিন্তু একেবারে সরাসরি কলকাতা হাইকোর্টে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে হাইকোর্ট অর্ডার করবে, তারপর পুলিশ ব্যবস্থা নেবে, বা তারপর এই ছেলেমেয়েরা বা বাবা মারা তাদের সন্তানের জন্য কিছু একটা সান্ত্বনা পাবেন। এটা কেন হবে? কেন রাজ্যের প্রশাসন সজাগ নয়?
আমরা সবাইকে বলছি না যে সজাগ নয়, কিন্তু বহু পুলিশ কর্মীরা পুলিশ বন্ধুরা আছেন যারা কিন্তু এই ধরনের কাজ করে বেড়াচ্ছেন। আমরা পরবর্তীতে বহু পুলিশের ওপর একদম নির্দিষ্টভাবে আঙুল তুলব এবং আপনাদের সামনে তুলে ধরবো যে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসনের একটা অংশ কিভাবে দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে এবং কিভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করাচ্ছে, সেই দৃশ্যও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম, একটা গুরুত্বপূর্ণ সংবাদ। একটি বাচ্চা তার মায়ের সাথে থাকেন, বাচ্চা অসহায়, তার মা অসহায়, এবং তাদের যে পরিবারে বৃদ্ধ বাবা মা ইতিমধ্যে আক্রান্ত, শরীর খারাপ, অসুস্থ, তাহলে এনারা কি করবেন? বিচারের বাণী নির্বৃত্তে কি কাঁদবে, নাকি তারা বিচার পাবেন? সেই দিকে আমাদের অবশ্যই চোখ থাকবে, আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আর আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।